স্বাগত। এখন সকালে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। বলা হয় যে পানি জীবন, কিন্তু এই পানি খাইয়ে মানুষের জীবন রক্ষা হবে না, বরং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বাসায় যেটা থাকে সেটা আসলে খাওয়ার কোনো উপযুক্তই না। খাওয়ার পানির সমস্যা, রান্না করার সমস্যা। এলাকার মানুষ কেউই ওয়াসার পানি ব্যবহার করতে পারে না। গত 50 বছরে উপরের লেয়ারে প্রায় 70 মিটারের মতো ওয়াটার লেভেল নেমে গেছে। এখন মনে করেন যে পানি যে আমরা মোটরটা উড়াইতে পারি না। পানি থাকতো, খাদা পানি থাকতো, ছোট মেশিনটা ছিল, মেশিনটা মনে করেন ক্ষেত্রে দেওয়া গেছে, কৃষি খামার দেওয়া গেছে, এখন আর ওইটা দেওয়া যায় না। প্রাকৃতিকভাবে যখন পানি রিচার্জ হওয়া কমে যায় তখন আমরা এটাকে বলি যে ম্যানেজড রিফিফার রিচার্জ বা আর্টিফিশিয়াল রিচার্জ করে ওই পানিটাকে আমি যদি বেশি করে নিচে পাঠাতে পারি তাহলে আমার ওই স্তরের মধ্যে আবার পানি অ্যাড হচ্ছে। সবাই যদি আসলে 200 লিটার করে পানি ব্যবহার এই 2 মাস কম করি এবং সেটা আমি বৃষ্টির পানি থেকে নেই, তাহলে যেখানে 2 মিটার লেয়ার বা 4 মিটার লেয়ার নিচে নেমে যাচ্ছিল সেখানে হয়তো এখন 3.8 হবে। কৃষিখাত আর একটা হচ্ছে আমাদের যে সুপেয় পানি আপনি যেটা বলছেন, এবং সেখানে বৃষ্টির পানিটা সংরক্ষণ করা, মাননীয় প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হারভেস্টিংয়ের বিষয়টা বলে, তবে এগুলিকে আমাদেরকে আপস্কেল করতে হবে। খাবার পানির সংকট নিত্যদিনকার বাস্তবতা রাজধানীবাসীর। সমস্যার পরিধি বিস্তৃত দেশের দক্ষিণাঞ্চলেও। সেখানকার পানিতেও বাড়ছে লবণাক্ততা, এমনকি সেচের জলের জন্য পেতে হচ্ছে বেগ। আশঙ্কার কথাও হচ্ছে প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে 2 থেকে 4 মিটার পর্যন্ত। এই অবস্থায় পানির বিকল্প উৎস বা আধার তৈরিতে উদ্যোগ নেওয়ার তাগিদ পানি বিশেষজ্ঞদের। এ নিয়ে এখন সকালে থাকছে বিশেষ প্রতিবেদন। বেশি আনার কারণে আমাদের গুদামে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা সঠিক মূল্য পাচ্ছে না। আবার অনেক সময় এটি হয়ে থাকে যে আমদানি কম হওয়াতে লস করার কারণে ব্যবসায়ীরা আমদানি বিমুখ হন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। হঠাৎ করে 50 টাকার মাল 100 টাকা হয়ে যায়। তথ্যের মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে, এটা যদি হতো না, যদি এরকম সেন্ট্রাল যদি ডাটা ব্যাংক থাকতো, আপনি বেশি আমদানি হলে ওভারফ্লো হয়ে যাবে, আবার যদি কম আমদানি হয় তাকে আমাকে বেশি ব্যয় করতে হবে। কি পরিমাণ পণ্য কোন কোন হাতে চলে গেল, পাইকারি ব্যবসায়ীরা কাদের কাছে পণ্যগুলি বিক্রয় করলো, এর যাবতীয় তথ্যাদি ওই অ্যাপের মাধ্যমে থাকবে। দেশে ভোগ্যপণ্য উৎপাদন ও ঘাটতির তথ্য নেই ব্যবসায়ীদের কাছে। অনুমানের উপর নির্ভর করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। এ কারণে বাজার ব্যবস্থাপনায় যেমন সংকট তৈরি হয়, তেমনি লোকসানের ঝুঁকিতে থাকেন ব্যবসায়ীরা। অপ্রয়োজনীয় খরচে ক্ষরণ হয় অর্থনীতির। বাজারে ভারসাম্য রক্ষা ও ব্যবসার ঝুঁকি কমাতে পণ্য উৎপাদন, চাহিদা ও যোগানের সঠিক ডাটাবেজ চান ব্যবসায়ীরা। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই সুপেয় পানির সংকটের খবর। ঢাকা সহ সারা দেশেই চলছে পানির নীরব সংকট। একদিকে সুপেয় পানির অভাব, অন্যদিকে সেচের জল ভাণ্ডারেও পড়েছে টান। দক্ষিণের জলে বাড়ছে লবণাক্ততার প্রভাব। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রতি বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে 2 থেকে 4 মিটার পর্যন্ত। পাশাপাশি অতিরিক্ত পানি উত্তোলনে পানির নিচে তৈরি হচ্ছে বিপর্যয়। তাই শিগগিরই পানির বিকল্প উৎস বা আধার তৈরি করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, হেদায়েতুল ইসলাম বাবু ও হাসান রাজীবের যৌথ প্রতিবেদন। জীবনের সূচনায় জল। বিকল্পহীন প্রাকৃতিক সম্পদ, যার সাথে প্রাণ প্রকৃতির নিবিড় যৌথতা। খাদ্যের এক অভিন্ন অংশ। জল চাই সুপেয়, শান্তির জন্য, সুস্বাস্থ্যের জন্য। কিন্তু ঘরের অন্দরে জলের যে যোগান, তা কি সবসময় খাওয়ার উপযোগী? নিরাপদ জলের সংকটের কঠিন বাস্তবতায় রাজধানীবাসী, যার জন্য ছুটতে হয় নিত্যদিন। পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে পানি নেয়ার এই চিত্র পুরনো ঢাকার জুরাইন এলাকার। এখানে সুপেয় পানি মেলা যেন দুষ্কর।
আমাদের জন্য তো কষ্ট। যদি বাসায় থাকতো তাইলে কি আর রাস্তার ভিতরে এত মানুষের ভিতরে আসতো তো পানি নিতে? বাসায় যেটা থাকে সেটা আসলে খাওয়ার কোনো উপযুক্তই না। পানির ভিতরে যেমন আয়রন তেমন বৃষ্টি বাজে একটা স্মেল আসে। খাওয়ার পানির সমস্যা, রান্না করার সমস্যা, পানি খাওয়া যায় না। আর এই সমস্ত মসজিদ থেকেই সবাই নিয়ে এখন ব্যবহার করে। প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসতি এই শহরে। রোজকার জীবনে যাদের চাহিদার শীর্ষে পানি। যাপিত জীবনের জন্য তো বটেই, শিল্প কারখানাতেও চাই পানির যোগান। সেই পানির 70% যোগান আসছে ভূমির তলদেশ থেকে। কিন্তু নগরবাসী যে পানি পাচ্ছেন তা কি সব কাজে ব্যবহারযোগ্য? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় ঢাকা ওয়াসার যে পানির সংযোগ, সেই সংযোগ থেকে কালো এবং ময়লা দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। এখানকার বাসিন্দারা বলছেন এই পানি খাওয়া তো দূরের কথা, রান্না কিংবা গোসল কাপড় কাচার কাজেও ব্যবহার অনুপযোগী। কিন্তু মাসের পর মাস তাদের বিল পরিশোধ করতে হচ্ছে। বলা হয় যে পানি জীবন, কিন্তু এই পানি খাইয়ে মানুষের জীবন রক্ষা হবে না, বরং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এলাকার মানুষ কেউই ওয়াসাল্লানি পানি ব্যবহার করতে পারে না। খাবার পানি আমরা এই যে যত বড় বড় বিল্ডিং আছে ওখান থেকে আমরা নিয়ে আসি। বাংলাদেশ পানি আইন 2013 এর তথ্য বলছে, জাতীয় ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে পানি সংকটাপন্ন এলাকার পানির প্রাপ্যতা সাপেক্ষে সবার আগে অগ্রাধিকার খাবার পানি, এরপরই গৃহস্থালী ও কৃষিকাজ। কিন্তু তারপরেও পানির সঠিক যোগান ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। পানি উন্নয়ন বোর্ডের একটি গবেষণা বলছে 1996 সালে ঢাকার পানির স্তর ছিল 25 মিটার, 2010 সালে 60 মিটার আর 2023 সালে এসে ঠেকেছে 75 মিটারে। আশঙ্কা করা হচ্ছে 2050 সাল নাগাদ পানির এই স্তর নামতে পারে 120 মিটার পর্যন্ত। ঢাকায় একসময় পানির অভাবে বাস করাটাই কঠিন হয়ে যাবে। আমরা এখনও টিকে আছি বলে অনেক কিছু গুরুত্ব দেই না, কিন্তু ক্রাইসিস কিন্তু সব জায়গায় হচ্ছে। এখন ঢাকা ওয়াসা 900 থেকে 1000 ফিট গভীরে টিউবওয়েলটা বসাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে গত 50 বছরে উপরের লেয়ারে প্রায় 70 মিটারের মতো ওয়াটার লেভেল নেমে গেছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজও। এই যেমন সাভারের কৃষক ইয়াসিন আলীর ক্ষেতে আগের চেয়ে পানি লাগছে দ্বিগুণ, সেচের খরচও বেড়েছে কয়েক গুণ। এখন মনে করেন যে পানি যে আমরা মোটরটা উড়াইতে পারি না, এই ক্ষেত্রে মনে করেন যে এখন তো দেখ সেলুদা পানি দিলে ধরেন বছরে প্রায় তো 8-9 হাজার টাকার পানি জায়গা। এ এলাকার অনেকেরই অভিযোগ, ওয়াসার প্লান্টের কারণে ধীরে ধীরে নেমে যাচ্ছে পানির স্তর। সাবমার্সিবল ছাড়া আমরা পানি পাচ্ছি না, এই একটা ব্যয়বহুল করার মতো আমাদের এখানে খুব কমই আছে। আগে এরকম সুগা নাই, পানি থাকতো গাঁত পানি থাকতো, খাদা পানি থাকতো, ছোটো মেশিনটা ছিল, মেশিনটা মনে করেন ক্ষেত্রে দেওয়া গেছে, কৃষি খামার দেওয়া গেছে, এখন আর ওইটা দেওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি তোলার কারণে মাটির নিচে তৈরি হচ্ছে বিপর্যয়। জলাশয় জলাভূমির পরিমাণ কমে যাওয়া, নদ নদী দূষণ ও পানি ধারণ ক্ষমতা কমে যাওয়াই সংকটের অন্যতম কারণ। বৃষ্টির পানি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হলো আমরা যেটাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি, হারভেস্ট করে বর্ষাকালে যদি আমি ব্যবহার করতে পারি। প্রাকৃতিকভাবে যখন পানি রিচার্জ হওয়া কমে যায় তখন আমরা এটাকে বলি যে ম্যানেজড রিফিভার রিচার্জ বা আর্টিফিশিয়াল রিচার্জ করে ওই পানিটাকে আমি যদি বেশি করে নিচে পাঠাতে পারি তাহলে আমার ওই স্তরের মধ্যে আবার পানি অ্যাড হচ্ছে। দিনকে দিন নগর ছাড়িয়ে গ্রাম কিংবা নিভৃত পল্লী সর্বত্রই যেন দুষ্কর হয়ে উঠছে পানি। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পানির জন্য মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে পানির জন্য অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবুর দেয়া তথ্য থেকে জানব উত্তর জনপদের পানি সংকটের গল্প। উত্তরের জলভাণ্ডারেও যেন টান পড়েছে। দিনে দিনে বাড়ছে খাবার, গোসলসহ নিত্যদিনের পানির চাহিদা। ঘরে খাবার পানি নেই, তাই ভিড় জমেছে প্রতিবেশীর বাড়িতে। পানির অভাবে আর একবার গোসল টোসল সব আর একবার করে, একবারই পানি আর একবার নিয়ে উবে খাওয়া যায়। পানি আনবে যাইয়ে পরেও যাই, আচারও খাই, এরে করে করে পানি আনে উবে উবে খানো। নলকূপে পানি থাকে না বলে বগুড়ার শেরপুর উপজেলার শিবপুর গ্রামে ভাত কাপড়ের মতোই টাকা দিয়ে কিনতে হয় পানি। পানিও দাম বাড়াইতেছে, তা আমরা কেমনে কি করব?
আগে ছিল 100, কিছুদিন হলে 150, এখন 180, আর যা 3 মাসে খায় তাকে 220 করে নেয়। আগে লিখছিল 1500, 1600, 1800, এখন 2400। 2013 সালের ডিসেম্বরে 44 লাখ টাকা ব্যয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা প্রকল্প হাতে নেয় পল্লী উন্নয়ন একাডেমি। আগের যে প্রকল্প এবং বর্তমানে রিসার্চ এবং সোলার এগুলোর সমন্বয়ে পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে আমরা একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দিতে যাচ্ছি। পাশাপাশি এই পানির যেন বহুমুখী ব্যবহার নিশ্চিত করা যায়, এই টেকনোলজি থাকবে। গবেষকরা বলছেন, দেশে প্রতি বছর ভূগর্ভ থেকে যে পরিমাণ পানি তোলা হয় তার 86% ব্যবহার হয় সেচ কাজে। 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় 3 থেকে 3.5 লিটার পানি লাগে। এত টাকার আমি যে পানি ইউজ করতেছি এটিকে আমাকে কত ইফিশিয়েন্ট ইউজ করতে পারবো, কত জুডিশিয়াল ইউজ করতে পারবো, সেটিকে আমাকে মাথায় রেখে ওয়াটার এক্সট্রাকশনটা কমায় দিতে হবে। নদীর নাব্যতা বৃদ্ধি, সর্বোপরি আমাদের পরিবেশগত অনেক বিষয় আছে, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা ভবিষ্যতে হয়তো এই পানির সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। কৃষিপ্রধান উত্তরবঙ্গে প্রতি বছর সেচ কাজে যে মাত্রায় ভূগর্ভস্থ পানি তোলা হয় তার একটা বড় অংশ বর্ষায় পুনর্ভরণ ঘটায় ব্রহ্মপুত্র। কিন্তু সেই ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে 18টি নদীর 12টিতেই বাঁধ দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত করছে উজানের দেশ। উত্তরবঙ্গের পর এবার সহকর্মী আহসান রাজীবের তথ্যে দেখে আসা যাক দক্ষিণাঞ্চলের পানির হালচাল। দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় জেলা সাতক্ষীরা, এই জেলার বেশিরভাগ এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে জেলায় গড়ে উঠেছে 3 শতাধিক সুপেয় পানির প্লান্ট। এসব প্লান্ট থেকে টাকার বিনিময়ে পানি কিনে পান করতে হয় স্থানীয়দের। দক্ষিণের জেলা সাতক্ষীরায় পানি যেন দুর্লভ, দুর্মূল্য। জেলার বেশিরভাগ এলাকার পানি লবণাক্ত। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আশাশুনি ও শ্যামনগর উপজেলায়, চারপাশে অথই পানি, অথচ খাওয়ার অনুপযোগী। লবণ পানির দাপটে হুমকির মুখে এখানকার সুপেয় পানির উৎস। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নষ্ট করছে মিঠা পানির উৎসকে। 30 ড্রাম পানি 30 টাকা দিয়ে নিতে, আর যে ভ্যানে নিয়ে আসতে সেই ভ্যানে আবার 20 টাকা করে দিতে। বৃষ্টির পানি যখন বর্ষাকাল হয় সেই সময় ড্রামে একটু রেখে থই, সেই পানিটা খালি একটু ভালো, বাচ্চা কাচ্চার একটু ভালো একটু উপকার হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এখানে নতুন নয়, যার প্রভাবে বাড়ছে লবণাক্ততা। এই এলাকার মানুষের বিশুদ্ধ পানির জন্য কিছু বেসরকারি সংস্থা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্প গ্রহণ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। পানি কিনে নিয়েছি 25 টাকা করে ড্রাম। পানির সমস্যা খুব, আইলাতে সেখানতে পানির সমস্যা বেশি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে জেলায় বর্তমানে সুপেয় পানির উৎস রয়েছে 45,000। এর মধ্যে 32,000 নলকূপ, পিএসএফ সহ অন্য উৎসের সংখ্যা প্রায় 13,000। সুপেয় পানি প্রাপ্তিকে মানবাধিকার হিসেবে গণ্য করেছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে বিশ্বের প্রায় 220 কোটি মানুষ পানির সংকটে ভুগছে। 2050 সাল নাগাদ এর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 500 কোটিতে। জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পানি সংকট বাড়িয়ে তুলছে। দিল্লি বলেন, সাংহাই বলেন, বেইজিং বলেন, সেখানে কিন্তু পানির স্তরটা এটা সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ এবং অনেক জায়গায় এটা কমে যাচ্ছে। তো আমাদের আরেকটা যেটা হচ্ছে, একটা হচ্ছে কৃষিখাত, আরেকটা হচ্ছে আমাদের যে সুপেয় পানি আপনি যেটা বলছেন, এবং সেখানে বৃষ্টির পানিটা সংরক্ষণ করা, মাননীয় প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হারভেস্টিংয়ের বিষয়টা বলে। তবে এগুলিকে আমাদেরকে আপস্কেল করতে হবে। আগামীর পানির লড়াই মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে এখনই নাগর, করতোয়া, যমুনা, ব্রহ্মপুত্রের মতো এই অঞ্চলের নদ নদীগুলো বাঁচাতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন পানি বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা। সুপেয় পানির সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো স্বল্পমেয়াদী। সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের প্রকল্পগুলো পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী করা হলে এ অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট কিছুটা হলেও কমবে।
জলের আধার ফুরিয়ে গেলে হুমকির মুখে পড়বে প্রাণ প্রকৃতি। আর তাই পানি বিশেষজ্ঞদের পরামর্শ, প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার পরিকাঠামো নষ্ট না করে পানি সংরক্ষণ প্রকল্প জোরদার করা জরুরি। পাশাপাশি জাতীয় পানি নীতি বাস্তবায়নেরও জোর দাবি তাদের। দেশে ভোগ্যপণ্য উৎপাদন ঘাটতি কিংবা আমদানি নিয়ে সঠিক কোনো তথ্য থাকে না ব্যবসায়ীদের কাছে। এ নিয়ে নেই কোনো সহজলভ্য সরকারি ডাটাবেজও। তাই বছর জুড়ে অনুমানের উপর ভোগ্যপণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। এতে একদিকে প্রতি বছর বাড়তি পণ্য আমদানিতে ব্যয় হয় শত শত কোটি ডলার, অন্যদিকে বাড়তি সরবরাহে লোকসানে পড়ে সর্বশান্ত হন অনেকে। আবার কম আমদানির কারণে অনেক সময় পণ্যের ঘাটতির কারণে বাড়ে দাম। দেশের বাণিজ্য আর অর্থনীতিতে তথ্য ঘাটতি কতটা প্রভাব ফেলে সেই চিত্রই তুলে ধরেছেন শোয়েব রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 34,56,500 টন। আর পরিসংখ্যান ব্যুরো বলছে একই সময়ে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 25,46,994 টন। দুই সংস্থার তথ্যে ঘাটতি 9,09,506 টন। তথ্যের এ ঘাটতি বলে দেয় দেশে ভোগ্যপণ্যের উৎপাদন এবং মজুদের তথ্যের পরিসংখ্যান কতটা বিশৃঙ্খল। শুধু তাই নয়, আমদানি এবং পুরো সরবরাহ চেনের তথ্যও থাকে অজানা। আজ আমরা দেখব তথ্যের এ ঘাটতি দেশের অর্থনীতি এবং বাণিজ্যে কিভাবে প্রভাব ফেলছে। দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখানে ভোগ্যপণ্য আমদানি করে অনেকেই যেমন রাতারাতি লাভবান হয়েছেন, তেমনি অনেকে হয়েছেন সর্বশান্ত। আবার বারবার লোকসানে পড়ে ব্যবসা ছেড়েছেন অনেকে। ব্যবসায়ীরা বলছেন এর প্রধান কারণ আমদানি সংক্রান্ত তথ্যের ঘাটতি। আমদানিকারক ও পাইকাররা জানান তারা মূলত অনুমানের ওপর ভোগ্যপণ্য আমদানি করেন, কারণ দেশে কখন কত পণ্য আমদানি হচ্ছে সেটি চাহিদার চেয়ে বেশি না কম, কিংবা আমদানির পর কী পরিমাণ পণ্য বাজারে আসলো সে তথ্য কোথাও সহজলভ্য নয়। এতে যখন হুমড়ি খেয়ে সবাই আমদানি করছেন তখন দাম পড়ে গিয়ে লোকসানে পড়েন অনেকেই। আমাদের পরিসংখ্যানটা যদি ঠিক না হয় তাহলে প্রত্যেকটা জিনিসের সেরকম হবে। যেমন অতিরিক্ত পণ্য আনার ক্ষেত্রে আমাদের দেশের যেই ডলার হয়ে যে টাকাগুলো চলে যাচ্ছে, বা বেশি আনার কারণে আমাদের গুদামে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা সঠিক মূল্য পাচ্ছে না। এতে ব্যবসায়ীরা চরম মূল্যে ক্ষতিগ্রস্ত হয়। বাড়তি পণ্য কিংবা ঘাটতি দুটিই আসলে প্রভাব ফেলছে বাণিজ্য আর অর্থনীতিতে। এর জন্য সঠিক তথ্য না থাকা সহ বাণিজ্য, কৃষি ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। এত বেশি পণ্য আমদানি হয়ে যায় হঠাৎ করে, ব্যবসায়ীরা অনেক সময় এটা তাদের আন্ডার কস্টিংয়ে বিক্রি করে অনেক লস করে তারা দেউলিয়া হন। আবার অনেক সময় এটি হয়ে থাকে যে মানে আমদানি বন্ধ হওয়াতে, আমদানি কম হওয়াতে লস করার কারণে ব্যবসায়ীরা আমদানি বিমুখ হন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। হঠাৎ করে 50 টাকার মাল 100 টাকা হয়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, ডাল জাতীয় ভোগ্যপণ্য স্থানীয়ভাবে যেমন উৎপাদন হয় তেমনি আমদানিও করতে হয়। ব্যবসায়ীরা মনে করেন এসব পণ্যের মজুদ, চাহিদা, সরবরাহ নিয়ে সরকারের সংস্থাগুলোর ডাটা একই হওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন বাজারে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রীয় একটি ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ, যেটি সবার কাছে সহজলভ্য থাকবে। এটি হলে পাইকার বা খুচরা বাজারে চাইলে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না বলে মনে করেন তারা। তথ্যের মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে, এটা যদি হতো না, যদি এরকম সেন্ট্রাল যদি ডাটা ব্যাংক থাকতো, তো তাহলে এখন ধরুন আপনি বেশি আমদানি হলে ওভারফ্লো হয়ে যাবে, আবার যদি কম আমদানি হয় তাকে আমাকে বেশি ব্যয় করতে হবে। এই যে ধরনের ভোক্তা পর্যায়ে হ্যাসেলটা, এটা কিন্তু হতো না। তো সেই জন্য মনে করি যে আমরা একটা সেন্ট্রাল ডাটা ব্যাংক থাকা উচিত। এদিকে তথ্যের ঘাটতির কারণে অনেক সময় ভোগান্তিতে পড়ার কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে অসাধু ব্যবসায়ীরা বিভ্রান্ত করেন ম্যাজিস্ট্রেটকেও। সংস্থাটির কর্মকর্তারা জানান শিগগিরই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি অ্যাপ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার, যেখানে পাওয়া যাবে এ সংক্রান্ত সব তথ্য। কী পরিমাণ পণ্য আমদানি হলো এবং তাদের থেকে কী পরিমাণ পণ্য কোন কোন হাতে চলে গেল, এবং সেখান থেকে কী পণ্য পাইকারি ব্যবসায়ীদের কাছে আসলো, পাইকারি ব্যবসায়ীরা কাদের কাছে পণ্যগুলি বিক্রয় করলো, এর যাবতীয় তথ্যাদি ওই অ্যাপের মাধ্যমে থাকবে। আমদানিকারকরা বলছেন ডাটাবেস সহজলভ্য হলে একদিকে শত শত কোটি ডলার অপচয় রোধ করা সম্ভব, অন্যদিকে লোকসান কমবে ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন
চট্টগ্রাম। পঞ্চগড়ে গ্রীষ্মকালীন টমেটোর বেশ ভালো ফলন হয়েছে, তবে ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। তারা বলছেন এই টমেটো তাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছেন শেডে সংগ্রহ করে ব্যবসায়ীরা। তাই তারা ক্ষুব্ধ এবং তারা দাবি করছেন একটি বিশেষায়িত হিমাগার নির্মাণের। লুৎফর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত। শতাধিক শেডে থরে থরে সাজানো টমেটো। পঞ্চগড়ে কৃষক যখন ক্ষেতের টমেটো তুলে অন্য ফসল চাষ করছেন, ঠিক সেই সময়ে তাদের উৎপাদিত টমেটো এভাবেই বড় বড় শেডে সংরক্ষণ করে চড়া দরে বিক্রি করছেন একদল ব্যবসায়ী। চাষিদের অভিযোগ, এবার ভরা মৌসুমে প্রতিমন টমেটো তারা বিক্রি করেছেন মাত্র 300 থেকে 500 টাকায়। অল্প দামে টমেটো কিনে তা 2 থেকে 3 মাস শেডে রেখে এখন বিক্রি করছেন 3000 থেকে 3200 টাকা মন দরে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে এসব টমেটো। প্রায় 6 গুণ লাভ করলেও ব্যবসায়ীদের দাবি তারা ভালো দাম পাচ্ছেন না। শুরুর দিকে কিনে আসছিল 350 থেকে 400 টাকা, 500 টাকা পর্যন্ত কিনে আসছিল। ওই মালগুলো বিক্রি হয়েছে 700 টাকা, 600 টাকা, 800 টাকা। এখন আপনার এই যে মালগুলো ঘরে আছে, এই মালগুলো 1200 থেকে 1700 টাকা পর্যন্ত কিনে আসে। কৃষকের কাছ থেকে আমরা টমেটোটা ক্রয় করি, ক্রয় করার পরে যখন ফালাই তখন কিন্তু যখন লস হয় তখন কিন্তু আমরা সমস্যায় পড়ি। বাজার 2 দিন আগে একটু ভালো ছিল, এখন বাজারটা 2 দিন একটু খারাপ। মানে এই ভালো দেখে সবাই মানে গাড়িটা একটু বেশি দিছে, একটু দাম কমিয়েছে। কৃষকরা জানান, সার, কীটনাশক, মজুরি সব মিলিয়ে প্রতি বিঘা জমিতে টমেটো চাষের খরচ প্রায় 50,000 টাকা। 300 থেকে 500 টাকা বন্দরে টমেটো বিক্রি করে খুব বেশি লাভবান হতে পারেননি তারা। তবে লাভ ঠিকই হচ্ছে ব্যবসায়ীদের। যখন আমাদের মাল বাগানে হয় তখন আমরা কম দামে বিক্রি করি। এখন তো ব্যবসায়ীরা তো টমেটো অনেক ভারী দামে বিক্রি করে, ওরা রাখার পরে তো এখন 3000 টাকা, 3200, 2000 টাকা এইভাবে ওরা মন বিক্রি করে। আমরা যখন দাম করি মাল তখন তো আমরা দাম পাই না, যখন আমাদের মাল শেষ হয়ে যায় তখন মানে মালের দাম উঠে যায়, তখন ব্যবসায়ীরা ভালো দাম পাইতেছে। আমার তো ভাই টমেটোর কোনো দামে নেই, ওই ব্যবসায়ীরা তামান লাভ ধরে যাচ্ছে। জেলায় এবার 733 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। ফলন হয়েছে অন্তত 30,000 টন। বিশেষায়িত হিমাগার নির্মিত হলে এবং চাষিরা ব্যক্তি পর্যায়ে টমেটো সংরক্ষণ করতে পারলে তারাও লাভবান হবেন বলে আশা কৃষি বিভাগের। নিজেদের কোনো সংরক্ষণাগার নাই, ফলে এটি তারা বিভিন্ন মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে। ফলে বর্তমানে যে মূল্য এখন প্রায় 6 গুণ বেশি দাম দিয়ে তারা বিক্রি করছেন। ফলে চাষিরা তাদের যে বাজারটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা পাচ্ছে না। এক্ষেত্রে যদি চাষিদের নিজস্ব সংরক্ষণাগার থাকে তাহলে চাষিরা কিন্তু তাদের এই টমেটোর ন্যায্য মূল্য প্রাপ্তিতে তারা সহায়তা করবে এবং তারা লাভ পাবে। সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর এ জেলায় কমছে টমেটোর চাষ। 2016 সালে 3114 হেক্টর জমিতে টমেটো চাষ হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 733 হেক্টরে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার বাজার পরিস্থিতি জানবো। কুমিল্লায় কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে এবং বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 থেকে 350 টাকা। এবং অন্যদিকে মানিকগঞ্জে বেড়েছে মাছের সরবরাহ, কমেছে চাষের মাছের দাম। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। শুরুতেই যেতে চাই কুমিল্লায় মাসুদ আলমের কাছে। মাসুদ, জানতে চাই কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কি? অন্যান্য মশলা জাতীয় যেসব পণ্য আছে সেগুলোর দাম বাড়ার কারণ কি? বন্যা, যে কুমিল্লার বাজারে কাঁচা মরিচের দাম কিন্তু প্রতিদিনই বাড়ছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা পর্যন্ত। আবার আকার ভেদে যেগুলোর মান একটু ভালো সেগুলো বিক্রি হচ্ছে 400 টাকা পর্যন্ত। গতকালকের বাজারেও কিন্তু ঠিক এমনটাই দেখা গেছে। এই বিষয়ে আসলে দাম বাড়ার বিষয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সরবরাহ অনুপাতে কিন্তু চাহিদা অনুপাতে কিন্তু সরবরাহ কম, যার কারণে কিন্তু তাদের যে পরিমাণ মানুষের ভোক্তার চাহিদা রয়েছে সেই পরিমাণ কিন্তু তারা যে পাইকারি এবং আড়তদার থেকে কাঁচামরিচ তারা ক্রয় করে এনে খুচরা বিক্রি করেন, সেটা কিন্তু তারা বাড়তি দামে বিক্রি কিনতে হচ্ছে। এতে করে বাড়তি দামে বিক্রি করে তা বিক্রি করতে হচ্ছে ভোক্তাদের কাছে। সেই সঙ্গে টমেটোর সহ অন্য অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বেড়েছে। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 130 টাকা দরে, যে করলা ছিল গত 2-3 দিন আগের বাজারও কিন্তু 70 থেকে 80 টাকা। সেই সঙ্গে বরবটির দাম বেড়েছে
বরবটি বিক্রি হচ্ছে আজকের বাজারে 80 টাকা থেকে 100 টাকায়, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকায়। সেই সঙ্গে লাউর দামও বেড়েছে, লাউ বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 100 টাকায়, যেগুলো আকার এবং মান অনুসারে বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেগুনের দামও বেড়েছে, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা দরে, আলু বিক্রি হচ্ছে 70 টাকা দরে। আসলে আমরা যারা এখানকার টমছম বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঈদের আগের তুলনায় কিন্তু ঈদের পরে এসেই দাম কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে। প্রত্যেকটি সবজির গায়ে কিন্তু প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। সে সঙ্গে কাঁচা কলার দামও কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে সে সঙ্গে শুধু একমাত্র পটলের দামটা একটু কম আছে, পটল বিক্রি হচ্ছে কেজি দরে 40 টাকা দরে বিক্রি হচ্ছে কেজিতে। সে সঙ্গে কাঁচামরিচের যে দরদামের বিষয় আসলে ক্রেতারাও একটু আপনার যে ক্রেতারাও কিন্তু একটু মানে ক্রয়ের ক্ষমতার বাইরে চলে গেছে, যার কারণে ক্রেতারাও কিন্তু একটু দুর্ভোগ বলছেন। যে তারা বলছেন যে ধীরে ধীরে এই কাঁচামরিচের বাজার এত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার কারণে কিন্তু তারা কিন্তু তাদের যে ক্রয় সীমা সেটাও কিন্তু কমে এসেছে। এই বাজার মনিটরিংয়ের বিষয়ে তারা বলছেন যে শাকসবজির বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তরের যদি অভিযান নিয়মিত থাকে তাহলে আসলে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আসলে দরদাম কিছুটা কমে আনা যাবে। তো বন্যা এ ছিল। ধন্যবাদ। এবার একটু আসাদ জামানের কাছে যেতে চাই। আসাদ, যেমনটি বলছিলাম যে চাষের মাছের যে দাম সেটি আসলে একটু কমেছে, জানতে চাই যে সেই দামটি আসলে স্বাভাবিক কিনা এবং স্বাভাবিকের চেয়ে কম কিনা, এবং জানতে চাই অন্যান্য মাছের যে সরবরাহ সেটি কেমন এবং দরদাম কেমন। বর্ণা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি তরা মৎস্য আড়তে। এখানে একেবারে আলো ফোটার আগে থেকেই বেচাকেনি শুরু হয়, আমরা সেটা দেখেছি। আর আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে মানিকগঞ্জে কিন্তু চাষের মাছের দাম কিন্তু বেশ কমেছে, তো দাম স্বাভাবিক রয়েছে। আমি যদি মাছের দরদাম বলতে চাই সেক্ষেত্রে 5 কেজি ওজনের যে কাতল সাইজের মাছগুলো 4-5 দিন আগেও যেটা 500 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটা 405 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যে রুই মাছ, দেশি যে রুই, সেটা 320 টাকায় বিক্রি হলো, এখন কিন্তু 300 টাকায় বিক্রি হচ্ছে। আর মাগুর মাছ 370 টাকার যে চাষের মাগুর, সেটা 350 টাকায় বিক্রি হচ্ছে। আর শিং মাছ যেটা 340 টাকা, সেটা কিন্তু 320 টাকায় বিক্রি হচ্ছে। আর যে নওলা মাছ রয়েছে সেটা 250 টাকায় 4 দিন আগেও বিক্রি হলে কিন্তু আজ বিক্রি হচ্ছে 230 টাকায়। আর অপরিবর্তিত রয়েছে কিন্তু ইলিশ মাছের দাম, সেটা 1 কেজি সাইজের ইলিশ আজ বিক্রি হচ্ছে 1550 টাকায়। আর 800 গ্রাম ওজনের যে ইলিশটা রয়েছে সেটা কিন্তু 1250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর অপরদিকে যদি আমি একটু বার্মিস রুইয়ের কথা বলতে চাই, সেটা কিন্তু 4 দিন আগেও কিন্তু যেটা দেখেছি আমরা 320 টাকায়, সেটা কিন্তু আজ 300 টাকায় মিলছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আসলে মূলত এই যে বর্ষার সময় নদীতে নতুন পানি আসার কারণেই কিন্তু দেশীয় মাছের বেশ ভালো সরবরাহ রয়েছে। ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি যে 500 টাকা থেকে শুরু করে যে দেশীয় মাছগুলো 700 টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের এবং আকারের মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর বিক্রেতারা বলছেন যে এই মাছের চাহিদা বেশ থাকায় কিন্তু দেখা গেছে যে চাষের মাছের দাম সেটা কিন্তু কমেছে। তো এই যে আড়ত, এই আড়তে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকার উপরে মাছ কেনা বেচা হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো বর্ণা, এই ছিল আমার কাছে মাছ বাজারের সর্বশেষ সংবাদ। আসাদ জামান, ধন্যবাদ। সহকর্মী মাসুদ আলম এবং আসাদ জামান জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। এই মুহূর্তে এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম এখন সকালে। উত্তরের জেলায় নাটোরে উৎপাদন হয় অন্তত 27 জাতের সুমিষ্ট আম, তবে এবার জেলার বেশিরভাগ বাণিজ্যিক বাগান প্রায় আম শূন্য। উৎপাদন কম হওয়ায় আমের দাম বেড়েছে দ্বিগুণ, যা চলে গেছে সাধারণ ক্রেতার নাগালের বাইরে। কৃষি বিভাগ বলছে গতবারের চেয়ে চলতি মৌসুমে 200 কোটি টাকার আমের উৎপাদন কম হয়েছে, যদিও দামে পুষিয়ে নিতে পারছেন বাগান মালিকরা। মাহবুব হোসেনের তথ্য ও মাহবুব হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন।
চলতি বছর নাটোরের আমবাগানে গেলে অনেকের কাছেই খটকা লাগতে পারে। জেলার বেশিরভাগ বাণিজ্যিক বাগানগুলো প্রায় আম শূন্য। খুব অল্প বাগানে চোখে পড়ে ভালো ফলন। ল্যাংড়া, ক্ষীরসাপাত, আম্রপালি সহ ভালো জাতের আম গাছ থেকে পাচ্ছেন বাগান মালিক ও মৌসুমি ব্যবসায়ীরা। জেলায় মোট ২৭ জাতের আম চাষ হলেও এখন লেট ভ্যারাইটি জাতের আম শোভা পাচ্ছে গাছে গাছে। নানা প্রতিকূলতার পরেও আম নিয়ে আশাবাদী চাষিরা। ভালো দামে ফলন কমের ক্ষতি অনেকটা পুষিয়ে নিচ্ছেন তারা। হারভেস্ট করার আগ মুহূর্ত যে ঝড়ে আমাদের কিছু ক্ষতি করছে, এছাড়া আমের বাজারটা সন্তোষজনক এবং আমরা এবার মোটামুটি লাভবান, কিন্তু সার্বিকভাবে আমার পরিস্থিতি খারাপ। দাম অন্য অন্য বছর থেকে প্রথম চালানে যা ছিল এখন আরও বেশি হয়েছে। এতে যা কোনো রকম হবে কি, তার মধ্যে ঝড়ে বড় ক্ষতি করে গেছে আমার। ৭-৮টা বাগান কিনছি, বাগানগুলো সব বড়ই আর কি, ৩ লাখ ৪ লাখ এরকম টাকার বাগান। এবার আম কম, আমরা বেশি দামেই কিনছি, প্রায় ২,২২০ টাকা মনে আমাদের আম কিনাই পড়ছে। নাটোরে উৎপাদিত আমের ২০ থেকে ২৫% বিক্রি হয় নাটোর বনপাড়া মহাসড়কের পাশে গড়ে ওঠা আহমদপুর বাজারে। এখানকার ২৫টি আড়তে গত বছরের তুলনায় এবার আমের সরবরাহ নেমেছে অর্ধেকে। সংকট থাকায় পাইকারি বাজারেই আমের দাম দ্বিগুণ, যা সাধারণ ক্রেতা সাধ্যের বাহিরে। গতবারের চেয়ে এবার আমের বাজারটা ডবল হলেও মনে করেন আসলে তো আম হয় নাই, আম না হওয়ার কারণে দামটা বেশি। আমের আমদানি কম, আমের দাম ব্যাপক বেশি অন্য বারের থেকে। হিমসাগর ৩৬০০, নেংরা ২৮০০। এবছর যে মূল্য বৃদ্ধি হয়েছে, এই মূল্য বৃদ্ধিতে আমরা কাস্টমারদেরকে সে অনুযায়ী সরবরাহ করতে পারছি না। কারণ একটা মানুষের যখন 1 ক্যারেট আম নিয়েছে, 50 কেজি আম নিয়েছে বা 2 ক্যারেট 3 ক্যারেট করে আম নিয়েছে, সে মানুষ দেখা যাচ্ছে এখন 10 কেজি 12 কেজি করে আম নিচ্ছে। মৌসুমের শুরুতে টানা খরায় হোঁচট খায় আমের বাগান মালিকরা। এরপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছ থেকে ঝরে পড়ে 20 থেকে 25% আম। সব মিলিয়ে আমের জন্য অনুকূল আবহাওয়া না হওয়ায় এবার ফলনে ঘটেছে বিপর্যয়। বাজারে এখন বিভিন্ন আম পাওয়া যাচ্ছে এবং দাম ভালো পাচ্ছে। আমার বিশ্বাস এই যে পরিমাণ আম আছে, এই আম থেকে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং তারা সমৃদ্ধ হবে। চলতি বছর জেলায় ৫,৭১৮ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যা থেকে ৭৪,৩৩৪ মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। তবে উৎপাদন কমায় এবছর আমের বাণিজ্য কমেছে অন্তত ২০০ কোটি টাকার। গত বছর এই সময় আমরা প্রতি আড়তে ৩০০-৪০০ মণ আম বিক্রি করেছি। এবার এই প্রতি আড়তে ১০০ থেকে ১৫০ মণ আম বিক্রি করতেছি আমরা। উৎপাদন কম, সেই হিসাবে বাজারটা আরেকটু বাড়লে ভালো হতো। এই জন্য কৃষকেরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গাছ কেটে ফেলছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী বছরে এবারের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন আম বাগান মালিকরা। তবে বারবার প্রাকৃতিক এমন বিপর্যয় ঘটলে আম চাষ থেকে সরে যাবার শঙ্কা তৈরি হয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ সহনশীল আমের নতুন জাত আবিষ্কারের তাগিদ আম চাষিদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। প্রায় ২৪ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে নেত্রকোনার গ্যাস সরবরাহ। ময়মনসিংহের ত্রিশালের তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। যুক্ত হচ্ছি তার সাথে। রিফাত, জানতে চাই, আবাসিক এবং বাণিজ্যিক ছাড়াও যেসব সিএনজি স্টেশন রয়েছে, সব জায়গায় কি গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? বন্যা, আপনি যেমনটা বললেন, একদম ২৪ ঘন্টা পরে গতকাল রাত ৯:৩০ পর থেকে কিন্তু নেত্রকোনার যে গ্যাস সরবরাহ, সেই সংযোগ কিন্তু স্বাভাবিক হয়েছে। মূলত নেত্রকোনার যে বাণিজ্যিক এবং আবাসিক যে সংযোগগুলো রয়েছে, সবগুলো সংযোগে কিন্তু তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে সবগুলো লাইনই কিন্তু এখন স্বাভাবিক হয়েছে। এর আগে বলে রাখা ভালো যে আসলে গত সোমবার রাতে কিন্তু ময়মনসিংহের যে ত্রিশালে তিতাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই গতকাল সোমবার সারাদিন কিন্তু নেত্রকোনার সব কয়টি আবাসিক এবং বাণিজ্যিক লাইন কিন্তু বন্ধ ছিল। এছাড়াও জেলার যে একমাত্র একটি সিএনজি স্টেশন রয়েছে, সেই সিএনজি স্টেশনটিও কিন্তু গতকাল বন্ধ ছিল, যার ফলে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে, সেই সকল যানবাহনগুলোকে কিন্তু
বহু ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়াও জেলার প্রায় ৫,৫০০ আবাসিক যে গ্রাহক রয়েছে তাদেরকে কিন্তু গতকাল রান্নাবাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে গিয়ে কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়াও বাণিজ্যিক যেই লাইনগুলো রয়েছে, বিশেষ করে হোটেল এবং কয়েকটি ছোটখাটো যেই শিল্প প্রতিষ্ঠানগুলো, সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনও কিন্তু গতকাল বন্ধ ছিল। তবে আজকের থেকে বলা হয়েছে যে আজকে থেকে কিন্তু সংযোগ একেবারেই স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আমার ঠিক পেছনে হয়তো দেখছেন যে আসলে গতকাল রাতে যখন সংযোগটি স্বাভাবিক হয়েছে, এরপর থেকে সিএনজি চালিত যে সকল যানবাহনগুলো রয়েছে সেই সকল যানবাহনগুলো কিন্তু গ্যাস সরবরাহ হওয়ার পর থেকেই কিন্তু তারা গ্যাস সরবরাহ করেছে। সকাল থেকে কিন্তু সেই যানবাহনগুলো চলছে। মূলত সকালের দিকে কিছুটা ভিড় থাকলে এখন কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে। বলা যায় যে রাতে সংযুক্তি দেওয়ার পর থেকে কিন্তু এখন একেবারেই সংযোগ স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে সবকিছু মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে গ্রাহকরা যে বিষয়টি জানিয়েছেন যে এই চলতি বছরে ফেব্রুয়ারিতেও কিন্তু নেত্রকোনায় প্রায় ময়লাকান্দা নামক স্থানে কিন্তু এই গ্যাস লাইনের মাটি খনন করতে গিয়ে কিন্তু গ্যাস লাইন এই ক্ষতিগ্রস্ত হয়। এরপর কিন্তু প্রায় 2 দিন কিন্তু বন্ধ ছিল। এরপর গতকাল 30 সালের এমন ঘটনাতে বারবার যেহেতু এমন ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো এড়ানোর জন্য কিন্তু কর্তৃপক্ষের দিকে আরো নজর দেওয়ার দাবি জানিয়েছেন আসলে গ্রাহকরা। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস সরবরাহের সর্বশেষ বন্যা। নেত্রকোনায় 24 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিনিয়তই বাড়ছে যাত্রী পারাপার। তবে জরাজীর্ণ ইমিগ্রেশন ভবনে ভোগান্তির শেষ নেই যাত্রীদের। এ অবস্থায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে আধুনিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ। এটি নির্মাণ শেষ হলে যাত্রীরা যেমন উন্নত সেবা পাবেন, তেমনি যাত্রী পারাপার আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে রাজস্ব বাড়বে সরকারের। মোহাম্মদ রাশেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। এ বন্দর পার হলেই ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর, যেখান থেকে দেশটির পর্যটন শহরগুলোতে রেল ও আকাশপথে সহজে যাতায়াত করা যায়। ভ্রমণ ব্যয় তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় দিন দিন আখাউড়া স্থলবন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। 2022-23 অর্থবছরে এ বন্দর দিয়ে যাত্রী পারাপার হয়েছে 2,60,066 জন। এ বাবদ ভ্রমণ কর আদায় হয় 7,85,15,000 টাকা। আর 2023-24 অর্থবছরে জানুয়ারি পর্যন্ত 7 মাসে যাত্রী পারাপার হয়েছে 1,19,390 জন। এ সময় ভ্রমণ কর 500 থেকে 1,000 টাকা হওয়ায় রাজস্ব আদায়ও হয়েছে বেশি, যার পরিমাণ 8,11,60,500 টাকা। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আরও কয়েক বছর আগে। বর্তমানে ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই চলে ইমিগ্রেশন কার্যক্রম। এখানে যাত্রীদের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা, সুপেয় পানি ও টয়লেট। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এ অবস্থায় দুর্ভোগ নিরসন ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে 2016 সালে 2 তলা বিশিষ্ট আধুনিক ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সীমান্ত আইন জটিলতায় বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। 2 দেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর ভবনের নকশা পরিবর্তন করে পুনরায় কাজ শুরু হলেও 2020 সালের মাঝামাঝিতে আবারও সেটি বন্ধ হয়ে যায়। তবে জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল মাসের মাঝামাঝি থেকে আবারও শুরু হয়েছে ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ, যা আশার আলো জাগিয়েছে যাত্রীদের মাঝে। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। ঘন্টার পর ঘন্টা মানুষ কেন অপেক্ষা করতে? আমরা এখানে যে অসুস্থ রোগী এবং শিশু যারা রয়েছে তারা বেশি কষ্ট করে থাকে। এই নতুন ভবনের কাজ শুরু হওয়ার ফলে আমরা যে যাত্রীরা এক ভবনের এক ছাদের নিচে যে সেবাটা পাবো, সেটা আসলে আমাদের জন্য খুব ভালো হচ্ছে। ইমিগ্রেশন বিল্ডিংটা দ্রুত হয়ে গেলে জনগণের ভোগান্তিটা কমবে, জনগণ উপকৃত হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, নতুন ভবনে যাত্রীদের মিলবে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। একই ছাদের নিচে থাকবে কাস্টমস অফিসও। চলতি বছরেই নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হলে যাত্রী পারাপার বেড়ে সরকারের রাজস্বও বাড়বে। এখানে যাত্রী পারাপার যত বাড়বে সরকারের রাজস্ব বাড়বে এবং আমরা এই সব বিষয় চিন্তা করেই সেখানে যত ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় সেটা আমরা বৃদ্ধি করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা ওই নতুন ভবনে উঠে যাব, আর এর আগে এই পুরাতন ভবনে সুযোগ সুবিধা যতটুকু বৃদ্ধি করা যায় আমাদের সাধ্যের মধ্যে আমরা সেটা করে যাচ্ছি। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 800 যাত্রী পারাপার হন।
যার অধিকাংশই ভারতগামী। বিভিন্ন উৎসবে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ যাত্রী এ বন্দর ব্যবহার করেন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত এখন সকালে। তীব্র তাপ প্রবাহে কলকাতায় কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা, সেই সঙ্গে বেড়েছে হোটেল ও থাকা খাওয়ার খরচ। তীব্র গরমে কলকাতায় দুর্ভোগে বাংলাদেশি পর্যটকেরা। কমল দত্তের তথ্য ও ছবিতে বিস্তারিত জানব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, রেহাই পাচ্ছে না পর্যটকরাও। এছাড়া কলকাতা শহর এবং অলিগলির হোটেলে বেড়েছে থাকা খাওয়ার খরচ। তীব্র গরমে কলকাতার মার্কেট ও শপিং মলে কমেছে ক্রেতার সংখ্যা। অন্যান্য সময়ের চেয়ে এবার কলকাতায় বিদেশি পর্যটকদের সংখ্যা কমেছে প্রায় 50%। ঈদের ছুটি কাটানোর জন্যই আমরা কলকাতা মূলত এসেছি। এসে তো আসলে এই গরমের মধ্যে আমরা হোটেলগুলোতে অনেক মানে বেশি আর কি রেন্ট। বাংলাদেশের প্যাসেঞ্জার অনেক কষ্ট পাচ্ছে গাড়ির, বিশেষ করে যারা গাড়িতে করে যাচ্ছে বাংলাদেশে, ওদের ব্যাগেজ নিয়ে, বউ বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা নিয়ে অনেক কষ্ট আছে। ব্যবসায়ীরা বলছেন এবার বাংলাদেশি পর্যটক কম আসায় ভাটা পড়েছে তাদের ব্যবসায়। কলকাতার দর্শনীয় স্থানেও খুব একটা ভিড় নেই। গরম এত পড়েছে ইন্ডিয়াতে, সেই গরমের জন্য প্যাসেঞ্জার প্রচুর কম হয়েছে। এতে শুধু পরিবহন নয়, সমস্ত ব্যবসার ক্ষতি হয়েছে। ভিসা সংক্রান্ত জটিলতা নিয়েও অভিযোগ জানান বাংলাদেশি অনেক পর্যটক। কলকাতার ব্যবসায়ীদের আশা, দ্রুত ভিসা পাওয়ার সুবিধা চালু হলে বাড়বে পর্যটকদের সংখ্যা, চাঙা হবে ব্যবসা বাণিজ্য। তানভীর জনি, এখন বিশ্ব। এই ছিল এখন সকালে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।